গৌতম আদানি ১৫০ বিলিয়ন ডলারের বেশি নেট ওর্থ নিয়ে বর্তমানে এশিয়ার শীর্ষ ও বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী। গৌতম আদানি ভারতের মাল্টিন্যাশনাল কংগ্লোমারেট আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা, যেটি বর্তমানে ভারতের পাশাপাশি মায়ানমার, ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়াতেও বিজনেস অপারেট করছে। ১৯৮৮ সালে এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে বিজনেস শুরু করে বর্তমানে পোর্টস, এনার্জি, ইউটিলিটি, রিয়েল এস্টেট সহ কোল মাইনিংয়ের মতো সেক্টরে বিজনেস অপারেট করছে গৌতম আদানির আদানি গ্রুপ। এমনকি বর্তমানে ভারতের লার্জেস্ট প্রাইভেট পোর্ট অপারেটর হওয়ার পাশাপাশি লার্জেস্ট কোল মাইনার, সিটি গ্যাস ডিস্ট্রিবিউটর, লার্জেস্ট এডিবল অয়েল ইম্পোর্টার এবং লার্জেস্ট প্রাইভেট থার্মাল পাওয়ার প্রডিউসারও আদানি গ্রুপ। বাংলাদেশেরও আদানি গ্রুপের কাছ থেকে আগামী ২৫ বছরের জন্য ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ইম্পোর্ট করার চুক্তি রয়েছে। আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো ঠিক কিভাবে একজন ভার্সিটি ড্রপ আউট বর্তমানে বিশ্বের শীর্ষ ধনীদের একজন হয়ে উঠেছেন। গৌতম আদানি ১৯৬২ সালের ২৪শে জুন ভারতের গুজরাটের আহমেদাবাদে বাবা শান্তিলাল আদানি ও মা শান্তা আদানির ঘরে জন্মগ্রহণ করেন। আদানি পরিবার আগে থেকেই টেক্সটাইল বিজনেসের সাথে জড়িত ছিল, কিন্তু ছোটবেলা থেকেই অ্যাম্বিশাস ও ডিটারমাইন্ড গৌতমের বাবার ব্যবসায় তেমন কোনো আগ্রহী ছিল না। শুধু তাই নয়, পড়াশোনার প্রতিও তেমন একটা আগ্রহী ছিলেন না আদানি। যার প্রেক্ষিতে আহমেদাবাদের শেঠ চিমানলাল নাগিন দাস বিদ্যালয় থেকে স্কুলিং শেষে গুজরাট ইউনিভার্সিটিতে ব্যাচেলর ডিগ্রির জন্য কমার্সে ভর্তি হলেও সেকেন্ড ইয়ারেই ড্রপ আউট হন গৌতম আদানি। তার মধ্যে উদ্যোক্তা হওয়ার ইচ্ছা এতটাই জেঁকে বসেছিল যে ১৯৭৮ সালে মাত্র ১৮ বছর বয়সে অল্প কিছু টাকা নিয়ে তিনি আহমেদাবাদ ছেড়ে মুম্বাই চলে যান। সেখানে কিছুদিন ডায়মন্ড ব্রোকারেজ ফার্ম বা মাহিন্দ্রা ব্রাদার্সের ডায়মন্ড সর্টার হিসেবে কাজ করেন তিনি। সেখানে কাজ করার অভিজ্ঞতা থেকে পরবর্তীতে তিনি নিজেই জাভেরি বাজারে নিজের ডায়মন্ড ব্রোকারেজ ফার্ম প্রতিষ্ঠা করার মাধ্যমে ব্যবসায়িক জীবনে শুরু করেন এবং এই ব্যবসা দিয়ে মাত্র ২০ বছর বয়সে গৌতম আদানি হয়ে ওঠেন একজন মিলিয়নিয়ার। অন্যদিকে আহমেদাবাদে গৌতমের বড় ভাই একটি প্লাস্টিক ফ্যাক্টরি কিনে নেন এবং সেটি পরিচালনায় তাকে সাহায্য করার জন্য গৌতমকে ফিরে আসতে বলেন। ভাইয়ের ব্যবসায় সহায়তা করতে ১৯৮১ সালে গৌতম আদানি আবারও আহমেদাবাদে ফিরে যান। সেখানে ভাইয়ের ব্যবসা সামলাতে গিয়ে তিনি খেয়াল করলেন লোকাল মার্কেটে পিভিসির বেশ চাহিদা থাকলেও পর্যাপ্ত পিভিসির শর্টেজ রয়েছে। সেখান থেকে তিনি বাণিজ্যিকভাবে পিভিসি ইম্পোর্ট করার সিদ্ধান্ত নেন এবং ইম্পোর্টের জন্য দক্ষিণ কোরিয়ায় যান। কোরিয়া থেকে ফিরেই ১৯৮৮ সালে আদানি এক্সপোর্টস লিমিটেড নামে আরেকটি কোম্পানি প্রতিষ্ঠা করেন গৌতম আদানি, যা পরবর্তীতে আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড নামে রিব্র্যান্ড করা হয়। ১৯৯০ দশকে ভারত যখন ইকোনমিক রিফর্ম করতে শুরু করে তখন গৌতম আদানির বিজনেসও বেশ বুস্ট পায় এবং এক্সপ্যান্ড করতে থাকে। যেমন ১৯৯৩ সালের তৎকালীন গুজরাট সরকার প্রদেশটির মুন্দ্রা বন্দর প্রাইভেট কোম্পানিগুলোর অধীনে রান করার সিদ্ধান্ত নেয়। এই সুযোগকে কাজে লাগিয়ে আরও বেশ কিছু প্রতিষ্ঠানের পাশাপাশি গৌতম আদানিও তার কোম্পানির মাধ্যমে মুন্দ্রা বন্দর পরিচালনার জন্য আবেদন করে এবং ১৯৯৫ সালে কন্ট্রাক্টটি জিতে নেয়। মুন্দ্রা পোর্টের পাশেই একটি স্পেশাল ইকোনমিক জোনও ছিল, যা একত্রে মুন্দ্রা পোর্ট ও স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড হিসেবে অপারেট হতো। তবে আদানি কন্ট্রাক্ট পাওয়ার পর নাম পরিবর্তন হয়ে আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড বা APSEZ হয়ে যায় এবং বর্তমানে এটি ভারতের সবচেয়ে বড় মাল্টি পোর্ট অপারেটর। এছাড়া ১৯৯৬ সালে আদানি পাওয়ার লিমিটেড নামে আদানি গ্রুপের আরেকটি পাওয়ার বিজনেস সাবসিডিয়ারি প্রতিষ্ঠা করা হয়। এই নতুন প্রতিষ্ঠানটি একই সাথে ভারতের সবচেয়ে বড় প্রাইভেট পাওয়ার প্রডিউসার। এছাড়া আদানি গ্রিন এনার্জি লিমিটেড ভারতের সবচেয়ে বড় সোলার পাওয়ার প্রডিউসার। ২০০৯ থেকে ২০১২ সালে আদানি গ্রুপ নিজেদের বিজনেস গ্লোবালি এক্সপ্যান্ড করে এবং অস্ট্রেলিয়ার অ্যাবট পয়েন্ট পোর্ট এবং কুইন্সল্যান্ডের কারমাইকেল কোল মাইন অ্যাকোয়ার করে নেয়। আদানি গ্রুপের অধীনে বর্তমানে আদানি এন্টারপ্রাইজ লিমিটেড, আদানি পোর্টস অ্যান্ড SEZ লিমিটেড, আদানি গ্রিন এনার্জি লিমিটেড, আদানি ট্রান্সমিশন লিমিটেড, আদানি টোটাল গ্যাস লিমিটেড, আদানি পাওয়ার লিমিটেড এবং আদানি উইলমার লিমিটেড নামে মোট ৭টি সাবসিডিয়ারি রয়েছে। ২০১৫ সালে আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের একটি সাবসিডিয়ারি হিসেবে আদানি গ্রিন এনার্জি প্রতিষ্ঠা করা হয়, যা ২০২০ সালের সেপ্টেম্বর মাসে সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়ার কাছ থেকে বিশ্বের সর্ববৃহৎ $৬ বিলিয়ন সোলার বিড জিততে সক্ষম হয়। একই মাসে আদানি গ্রুপ মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ৭৪% অ্যাকোয়ার করে নেয়। এছাড়া ২০২১ সালে ব্লুমবার্গকে দেওয়া একটি সাক্ষাৎকারে গৌতম আদানি জানান, আদানি গ্রুপ আগামী ২০৩০ সালের মধ্যে গ্রিন এনার্জি ইনফ্রাস্ট্রাকচারের পেছনে $৭০ বিলিয়ন ইনভেস্ট করতে যাচ্ছে। ফোর্বসের একটি তথ্যসূত্রে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে গৌতম আদানি $৯০.১ বিলিয়ন ওর্থ নিয়ে মুকেশ আম্বানিকে পেছনে ফেলে এশিয়ার শীর্ষ ধনী ও বিশ্বের ১০ম ধনী ব্যক্তি হয়ে ওঠেন। সে বছর মে মাসে আদানি গ্রুপ সুইজারল্যান্ড বেসড সিমেন্ট কোম্পানি হোলসিমের ইন্ডিয়ান সাবসিডিয়ারি হোলসিম ইন্ডিয়াকে $১০.৫ বিলিয়ন অ্যাকোয়ার করে নেয়।
টাইমস অফ ইন্ডিয়ার একটি তথ্যসূত্রে 2022 সালের শুরুতেও যখন আদানির নেট ওর্থের পরিমাণ ছিল $137.4 বিলিয়ন, তখন আদানি গ্রিন ও আদানি টোটাল গ্যাসের শেয়ার 1000% গ্রো করেছিল। অন্যদিকে আদানি এন্টারপ্রাইজ, আদানি ট্রান্সমিশন এবং আদানি পোর্টসের শেয়ার যথাক্রমে 730, 500 এবং 95% হারে গ্রো করেছিল। এছাড়া 2022 সালের 8 ফেব্রুয়ারি আদানির ফুড অ্যান্ড অয়েল জয়েন্ট ভেঞ্চার আদানি উইলমার স্টক মার্কেটে লিস্টেড হলে আদানি গ্রুপে আরও 34,500 কোটি রুপি যুক্ত হয়, যার প্রেক্ষিতে আদানির নেট ওর্থ প্রায় 894% পর্যন্ত গ্রো করে। মূলত এই সকল ফ্যাক্টরের উপর ভিত্তি করেই আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি এশিয়ার শীর্ষ এবং বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী হয়ে উঠেছেন। গৌতম আদানির উত্থানের পেছনে অন্যতম একটি কারণ হল সঠিক সময়ে পটেনশিয়াল সেক্টরে প্রবেশ করা। শুরুতেই গৌতম আদানি ভাইয়ের প্লাস্টিক ব্যবসার সুবাদে পিভিসি ইম্পোর্ট বিজনেস শুরু করেন এবং এর পাশাপাশি এগ্রিকালচারাল কমোডিটি ট্রেডিংয়েও বিজনেস এক্সপ্যান্ড করেন। এছাড়া 2015 সালে মোদী সরকার 2030 সালের মধ্যে ভারতের অর্থনীতিকে $5 ট্রিলিয়ন উন্নীত করার পেছনে যে সকল সেক্টরগুলোকে প্রায়োরিটাইজ করেছে, গৌতম আদানি মূলত সে সকল সেক্টরে নিজের বিজনেসের ফোকাস বাড়ানোর মাধ্যমে সরকারের গোলের সাথে একটি সামঞ্জস্যতা তৈরি করে নিতে সক্ষম হয়েছে। ভারতের প্রোডাকশন বেসড ইকোনমিতে ভবিষ্যতে বিদ্যুতের চাহিদা বাড়বে এই ধারণা থেকে আদানি গ্রুপের সাবসিডিয়ারি আদানি পাওয়ার লিমিটেড থার্মাল পাওয়ার প্রোডাকশন ব্যবসা শুরু করে এবং বর্তমানে কোম্পানিটির মোট 12,410 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি রয়েছে। এর পাশাপাশি ইন্ডিয়াতে ভবিষ্যতে রিনিউয়েবল এনার্জির পটেনশিয়াল লক্ষ্য করে থার্মাল পাওয়ার জেনারেশনের পাশাপাশি সোলার এবং উইন্ড পাওয়ার বেসড রিনিউয়েবল এনার্জি প্রডিউসিং কোম্পানি আদানি গ্রিন এনার্জি লিমিটেড প্রতিষ্ঠা করা হয়। ইনফ্যাক্ট সরকারের গ্রিন ইনিশিয়েটিভের সাথে সামঞ্জস্য রেখে 2015 সালে আদানি গ্রিন এনার্জি লিমিটেড, জাপানের সফট ব্যাংক গ্রুপ এবং ভারতী এন্টারপ্রাইজ লিমিটেডের জয়েন্ট ভেঞ্চার এসবি এনার্জি ইন্ডিয়াকে $3.5 বিলিয়ন বিনিময়ে অ্যাকর্ড করে নেওয়ার মাধ্যমে ভারতের সবচেয়ে বড় রিনিউয়েবল এনার্জি প্রডিউসার হয়ে ওঠে। অন্যদিকে আদানি গ্রুপের আরেকটি কনসার্ন আদানি পোর্টস অ্যান্ড এসইজেড লিমিটেড বর্তমানে ভারতের 13টি পোর্ট অপারেট করছে, যা দেশটির মোট পোর্ট ক্যাপাসিটির 24% হোল্ড করে। আদানি গ্রুপের এই সাম্রাজ্য গড়ে তুলতে যে ধরনের ফাইন্যান্সের প্রয়োজন ছিল তা মূলত গ্রুপের কোম্পানিগুলোর নিজেদের মধ্যেই একে অপরকে লোন দেওয়া কিংবা একে অন্যের স্টেক কিনে নেওয়ার মাধ্যমে করেছিল। যেমন 2014 সালে আদানি ট্রান্সমিশনের ফান্ডের প্রয়োজন পড়লে আদানি গ্রুপের কনসার্ন আদানি এন্টারপ্রাইজ ও দুটি সাবসিডিয়ারি লোন এবং ইকুইটি আকারে আদানি ট্রান্সমিশনকে ফান্ডিং করে। আর এই ফান্ডিং করতে গিয়ে আদানি এন্টারপ্রাইজের একটি সাবসিডিয়ারি আদানি প্রপার্টিজ আদানি ট্রান্সমিশনের 9.05% স্টেক কিনে নিয়েছিল। আর আদানি ট্রান্সমিশনকে দেওয়া অর্থ রেজ করতে শেয়ার প্লেজ করেছিল কোম্পানিগুলো। গ্রুপের অধীনে থাকা মার্কেটে লিস্টেড একটি সাবসিডিয়ারি তার সার্টেন পার্সেন্টেজ অফ শেয়ার ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কাছে প্লেজ করে ফান্ড রেজ করে অন্য একটি সাবসিডিয়ারিকে ফান্ডিং করে। প্লেজ শেয়ার বলতে মূলত ওই শেয়ারকে বোঝায় যা ঋণগ্রহীতা প্রতিষ্ঠান, ঋণদাতা ও ব্যাংকের কাছে কোলাটেরাল হিসেবে জমা রেখে ফান্ড রেজ করে থাকে। এক্ষেত্রে প্লেজ করা শেয়ারের মালিকানা নিজের নামে থাকলেও লোন রিপেমেন্ট করার আগ পর্যন্ত এই মালিকানা পরিবর্তন করা যায় না। তবে শেয়ার প্লেজ করে ফান্ড রেজ করার জন্য ঋণগ্রহীতাকে কোম্পানির ফিউচার গ্রোথ ও পারফরম্যান্সের পাশাপাশি বিজনেসের ভবিষ্যৎ ক্যাশ ইনফ্লো থেকে লোন রিপেমেন্ট করা যাবে তাও এনশিওর করতে হয়। মূলত স্ট্রাগলিং কোম্পানিটি অথবা ফান্ডিংয়ের প্রয়োজনে থাকা প্রতিষ্ঠানটি যদি ব্যাংকের কাছে লোন সিক করত তাহলে কোম্পানিটির প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত লোন হয়তো পেত না, যার কারণে যেই কোম্পানিটির ক্যাশ ফ্লো এবং ব্যবসায়িক অবস্থা অপেক্ষাকৃত ভালো সেটি নিজের শেয়ার প্লেজ করে ব্যাংক থেকে যদি লোন চায় তাহলে সহজেই পর্যাপ্ত পরিমাণে লোন সংগ্রহ করে স্ট্রাগলিং কোম্পানিটিকে ফান্ডিং করতে পারে। এরপর আদানি ট্রান্সমিশন যখন ব্যবসায় ভালো করতে থাকে এবং মার্কেটে লিস্টেড হয় তখন কোম্পানিটিতে থাকা সিস্টার কনসার্নগুলো শেয়ার বিক্রি করার মাধ্যমে সাবসিডিয়ারিগুলো তাদের অর্থ ফেরত পেয়ে যায়। এক্ষেত্রে যে প্রতিষ্ঠানটি স্টেক কিনেছিল সেটি শেয়ার মার্কেটে থাকা স্টকের দাম অনুযায়ী তার ইনভেস্টমেন্ট ফেরত পেয়েছিল। যেমন আদানি ট্রান্সমিশনের ক্ষেত্রে স্টেক নেওয়া কোম্পানিগুলো 4 বছরে 4 গুণ রিটার্ন অন ইনভেস্টমেন্ট পেয়েছিল। এভাবে আদানি গ্রুপের কনসার্নগুলো একে অপরকে লোন দিয়ে এবং স্টেক কিনে নেওয়ার মাধ্যমে গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল নিড পূরণ করেছে এবং গ্রুপের 7টি সিস্টার কনসার্ন মার্কেটে লিস্টেড থাকার কারণে ইনভেস্টমেন্টের ভালো রিটার্নও পেয়েছে, যা আদানির বর্তমানের এই উত্থানের পেছনে অন্যতম কারণ।